যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসে WBHS টেস্ট পেপারের সাজেশন এবং 2020 এবং 2022 সালের SAQ প্রশ্নপত্রের সমাধান কিন্তু করানো হবে। এই প্রশ্নপত্র বা প্রশ্নগুলি বেশিরভাগই কিন্তু অনলাইনার অর্থাৎ বইয়ের লাইন তুলে কোশ্চেন করা হয়েছে। তাই এই প্রশ্নের সঠিক উত্তরগুলি যদি তোমাদের জানা হয়ে যায়, আশা করি 1 নম্বরের প্রশ্ন তোমাদের বাঁধবে না। এছাড়া বড় যে 5 মার্কের কোশ্চেন ওগুলো তো কমন পেয়েই যাবে। তাছাড়া এই প্রশ্নগুলি করার মধ্য দিয়ে তোমাদের সম্পূর্ণ বাংলা বইটি কিন্তু রিভিশন হয়ে যাবে। তাই আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে শুরু করছি আজকের ক্লাস। টেস্ট পেপার WBHS 2024 বেঙ্গলি। প্রথমেই গল্পাংশ রয়েছে কে বাঁচায় কে বাঁচে। প্রথম প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা। কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করা হয়েছে? উত্তর, 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। এই দর্শনকে এক ধরনের পাশবিক স্বার্থপরতা বলে মনে করেছেন মৃত্যুঞ্জয়। দ্বিতীয় প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। না খেয়ে মরাটা উচিত নয় এর সমর্থনে বক্তা কি বলেছেন? উত্তর, বক্তা নিখিল উক্ত কথাটির সমর্থনে বলেছিল, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। তৃতীয় প্রশ্ন, মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায়? উত্তর, একটি বাড়তি কর্মভারের জন্য নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় তার থেকে 50 টাকা বেশি মাইনে পায়। তারপরের প্রশ্ন, এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কার কেন এই কথা মনে হয়েছে? উত্তর, নিখিলের মনে হয়েছিল যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটেই যাবে কারো না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো, এতে শুধু আড়ালে মরছে তাদেরকে মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা মাত্র। তারপরের প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই, তার মন কিসে ছিল? উত্তর, নিখিলের মন বইপত্র এবং চিন্তা জগতের মধ্যেই বিচরণ করত। তারপরের যে গল্পাংশ রয়েছে তা হলো ভাত। প্রথম প্রশ্ন, সে স্বর্গসুখ পায়, কে কিভাবে স্বর্গসুখ পায়? উত্তর, দীর্ঘদিন পর অভুক্ত উৎসব ভাত খেতে পাওয়ার জন্য ভাতের স্পর্শে সে স্বর্গসুখ পায়। তারপরের প্রশ্ন, ঝিঙেশাল ও রামশাল চাল কি দিয়ে খায়? উত্তর, ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরি তরকারির সঙ্গে এবং রামশাল চালের ভাত মাছের সঙ্গে। তারপরের প্রশ্ন, উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে এমনটা হতো? চন্নুনীদের অর্থাৎ বউ ছেলে মেয়েকে যদি ভগবান বাঁচিয়ে রাখতেন তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো। তারপরের প্রশ্ন, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? উত্তর, বড় বাড়ির রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে উৎসবের বুকে বল পেয়েছিল। তারপরের প্রশ্ন, আসল বাদাটার খোঁজ করা হয় না, কেন আসল বাদাটার খোঁজ করা হয় না? উত্তর, কলকাতার বাদার চাল চুরি করে নিয়ে খাওয়ার পর পেতলের ডেকচি চুরির অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হয় বলে আসল বাদাটার খোঁজ করা হয়ে ওঠে না উৎসবের।
তারপরের গদ্যাংশ রয়েছে ভারতবর্ষ। প্রথম প্রশ্ন, বচসা বেড়ে গেল। বচসা বেড়ে যাওয়ার কারণ কি? মৃতা বুড়ির সৎকারের অধিকার নিয়ে দুই সম্প্রদায় অর্থাৎ হিন্দু ও মুসলিমদের মধ্যে সংঘাতই বচসার কারণ ছিল। তারপরের প্রশ্ন, নকরি নাপিত দিব্যি করে বলল। নকরি নাপিত দিব্যি করে কি বলল? উত্তর, নকরি নাপিত দিব্যি করে বলল, তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছিল, হরিবোল হরিবোল। তারপরের প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা, কার উক্তি? উত্তর, বটতলায় বটের গুড়ির কোঠরে পিঠ রেখে নিঃসার পড়ে থাকা বুড়িকে যখন অনেক বেলা হয়ে যাওয়ার পরেও নড়তে দেখা গেল না, তখন চাওলা জগা কথাগুলো বলেছিল। তারপরের প্রশ্ন, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? উত্তর, বটগাছতলায় বটের গুড়ির কাছে থাকা একটি শেকড়ের উপর বসে পেছনের গুড়ির কোঠরে পিঠ ঠেকিয়ে বসার অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে? উত্তর, ডাকপুরুষের পুরনো বচনে পৌষের বৃষ্টি সম্বন্ধে বলা আছে যে শনিবার শুরু হলে 7 দিন, মঙ্গলবার হলে 5 দিন এবং বুধবার হলে 3 দিন বৃষ্টি চলবে, অন্যবার শুরু হলে সেদিনই থামবে। তারপরে রয়েছে কবিতা, রূপ নারায়ণের কুলে। প্রথম প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলেছেন কবি? উত্তর, সারা জীবন ধরে দুঃখের তপস্যার মধ্য দিয়ে কঠিন সত্যকে লাভ করেই জীবনের দেনা শোধ করা যায় বলে কবি রবীন্দ্রনাথ মনে করেন। এ জগৎ স্বপ্ন নয়, কবির কেন একথা মনে হয়েছে? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে জেনেছিলেন যে জগৎ তিনি ছিলেন তা স্বপ্ন নয়, আসলে তা আঘাত সংঘাতে ভরা কঠিন বাস্তব। তারপরের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তর, রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবাসলেন কারণ কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না। তারপরের প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? উত্তর, মানব জীবনে অপ্রাপ্তি যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত ইত্যাদি তীব্রতাকে বোঝাতে গিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় উক্তিটি করেছিলেন। তারপরের কবিতা, শিকার। আগুন জ্বলল আবার, দ্বিতীয়বার কেন আগুন জ্বলল? উত্তর, জীবনানন্দ দাশের শিকার কবিতায় আবার অর্থাৎ দ্বিতীয়বার আগুন জ্বলল মৃত হরিণের মাংস রান্নার জন্য। পরের প্রশ্ন, মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর, জীবনানন্দ দাশের শিকার কবিতায় মোরগ ফুল এর সঙ্গে সারা রাত জ্বলতে থাকা লাল আগুনের তুলনা করা হয়েছে। তারপরের প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? উত্তর, জীবনানন্দ দাশের শিকার কবিতায় চিতাবাঘিনীর হাত থেকে সুন্দর বাদামি হরিণটি নিজেকে বাঁচিয়েছিল সারা রাত সুন্দরী আর অর্জুনের বনে ঘুরে ঘুরে। তারপরের প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, এ ঢেউয়ে নামলো কেন? উত্তর, জীবনানন্দ দাশের শিকার কবিতায় নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে হরিণটি নেমেছিল অনিদ্রার ক্লান্তি দূর করে শরীরের আবেশ খুঁজে পাওয়ার জন্য। তারপরের কবিতা, মহুয়ার দেশ। প্রথম প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবি কখন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন? উত্তর, কবি সমর সেন
সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। তারপরের প্রশ্ন, কবি কাকে মেক মোদির মহুয়ার দেশ বলেছেন? উত্তর, যেখানে সবসময় পথের দুই পাশে ছায়া ফেলে রহস্যময় দেবদারু গাছেরা এবং রাত্রির নিঃসঙ্গ নির্জনতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? উত্তর, কবির ক্লান্তির উপরে মহুয়া ফুলের ঝরে পড়ার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, আমি দেখি। প্রথম প্রশ্ন, শহরের অসুখ, শহরের অসুখের ফলে কি হয়? উত্তর, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরে অসুখের কারণে সবুজের অনটন অর্থাৎ বৃক্ষ নিধন ঘটে। তারপরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটেছে? শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অসুখ এর কারণে অর্থাৎ নগরায়নের জন্যই শহরের সবুজের অনটন ঘটেছে। গাছের সবুজটুকু শরীরে দরকার, কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? উত্তর, নাগরিক জীবনের ব্যস্ততা, ক্লান্তি আর একঘেয়েমি থেকে মুক্তির জন্য কবির সবুজ গাছের সান্নিধ্য একান্তই প্রয়োজন। তারপরের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? উত্তর, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবির গাছ দেখার দরকার কারণ তার শরীরের জন্য গাছের সবুজ প্রয়োজন। তারপর ক্রন্দনরতা জননীর পাশে। প্রথম প্রশ্ন, জননী ক্রন্দনরতা কেন? উত্তর, মাটি আর মানুষ দিয়েই গড়া হয় দেশ জননীর শরীর। সেখানে যখন রক্ত আর কান্না মেশে তখন কবি মানুষে জননী ক্রন্দনরতা হয়েছেন। তারপরের প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? কোন মানসিক যন্ত্রণা থেকে কবি একথা বলেছেন? উত্তর, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিহত দেশবাসী ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র মানসিক যন্ত্রণা থেকে মন্তব্যটি করেছেন। তারপরের প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারে না, না পারার কারণ কি? উত্তর, মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ ছিন্নভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকাতে পারেন না, কারণ বিস্ফোরণের আগে বারুদের মতো বিবেক বোধের জন্যই তিনি এই কাজটা করতে পারেন না। তারপরে রয়েছে নাটক বিভাব। প্রথম প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন? উত্তর, শম্ভুমিত্র বিভাব নাটকে ফিল্মি কায়দায় রবি ঠাকুরের মালতী লতা দোলে গানটি গাওয়া নিয়ে নিজে আপত্তি জানালে নেপথ্যে হারমোনিয়াম বাদক মন্তব্যটি করেন। তারপরের প্রশ্ন, তোমরা ফিরে যাও, কে কাদের কেন ফিরে যেতে বলেছিলেন? উত্তর, চাল আর কাপড়ের দাবি জানিয়ে মিছিল করে আসা মানুষদের উদ্দেশ্য করে বিভাব নাটকে পুলিশ সার্জেন্ট মন্তব্যটি করেছিলেন। বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে? উত্তর, কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র খুঁজে শম্ভু মিত্রের নাটকের নাম দিয়েছিলেন বিভাব। ওড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে? উত্তর, কোনো রকম বাস্তবিক ঘোড়া না থাকা সত্ত্বেও দূত ছোট্ট ছেলের মতো দু পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়ায় চড়ার মতো হেট হেট করতে করতে বেরিয়ে গেল। একটু পরে সে একই ভঙ্গিতে ফিরে আসলো। পরের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধির কথা বলা হয়েছে? উত্তর, প্রয়োজনীয় নাট্যোপকরণকে অগ্রাহ্য করে নাট্য দর্শকের সামনে কিভাবে নাটককে চিত্তাকর্ষক রূপে উপস্থাপিত করা যায়
সেই বুদ্ধির কথা এখানে বলা হয়েছে। তারপরের নাটক রয়েছে নানা রঙের দিন। প্রথম প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর, শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারেন না। বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যর কথাই বলতে চেয়েছেন। চাকরিটা ছেড়ে দিলাম, কে কেন চাকরিটা ছেড়ে দিলেন? উত্তর, নাটকের অভিনয় নিয়ে জীবন শুরু করার উদ্দেশ্যে রজনীবাবু চাকরি ছেড়ে দিয়েছিলেন। তারপরে প্রশ্ন, নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো। উত্তর, নানা রঙের দিন নাটকে অন্ধকার ফাঁকা মঞ্চের পিছনের অংশে পূর্বে অভিনীত নাটকের দৃশ্যপট, জিনিসপত্র, যন্ত্রপাতি, মাঝখানে একটা উল্টানো টুল দেখানো হয়েছে। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটা বলেছিল? উত্তর, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই। এই সত্য কথাটি কালীনাথ রজনীকান্তকে বলেছিল। আমাদের দিন ফুরিয়াছে কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানা রঙের দিনে প্রশ্নোদ্ভূত অংশটির বক্তা বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। জীবনের সায়নে পৌঁছে নায়ক চরিত্র থেকে তিনি এখন পার্শ্ব চরিত্র অভিনেতা মাত্র। এই নেতিবাচক অনুভূতি থেকে তার মনে তীব্র হতাশা জন্মায়। আর এই প্রসঙ্গেই প্রমোটার কালীনাথ সেনকে উদ্দেশ্য করে তিনি উদ্ধৃতি মন্তব্যটি করেছিলেন। তারপর আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতা। প্রথম প্রশ্ন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? এই প্রশ্নের মাধ্যমে কবি কি ইঙ্গিত করেছেন? উত্তর, কবিতায় 7 দরজাওয়ালা থিবসের নির্মাতা হিসাবে বইয়ে রাজার নাম উল্লেখ থাকলেও থিবসের প্রকৃত নির্মাতা হচ্ছেন শ্রমিকরা। কবি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। খরচ মেটাতো কে? কিসের খরচ? উত্তর, ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতায় রাজাদের বিজয় উৎসবের ভোজের তথা রাজকীয় জীবনযাত্রার খরচের কথা বলা হয়েছে। গলদের নিপাত করেছিল সিজার, গল কারা? উক্তিটির অর্থ লেখো। ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতায় গলদের নিপাত বলতে বোঝানো হয়েছে ফ্রান্সের প্রাচীন গল জাতির পরাজয়ের কাহিনী। বিরাট আর্মাডা যখন ডুবল, আর্মাডা কি? উল্লেখিত বিরাট আর্মাডা হলো স্পেনের রাজা ফিলিপের রণতরী বহর। তারপরে প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন ফিলিপ কেঁদেছিলেন? উত্তর, কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিল তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য। তারপর রয়েছে অলৌকিক গল্প। প্রথম প্রশ্ন, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। কোন খবরে সবাই উত্তেজিত হয়েছিল? উত্তর, দুগ্গালের লেখা অলৌকিক গল্পে ক্ষুধা তৃষ্ণায় কাতর বন্দি ভারতীয়দের ট্রেনে করে অন্য শহরে জেলে পাঠানোর সময় কোথাও ট্রেন না থামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এই কথাটা শুনে কিন্তু সবাই উত্তেজিত হয়েছিল। সেকালে ঘন ঘন শাখা হতো। শাখা হলে কি করতে হতো? দুগ্গালে লেখা অলৌকিক গল্পে উল্লেখ অনুযায়ী শাখা হলে বাড়িতে অরন্ধন পালন করতে এবং রাতে মেঝেতে শুতে হতো। তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? উত্তর, দুগ্গালের লেখা অলৌকিক গল্পে গুরু নানকের কথা মতো মার্দানা পাথরটা তোলার পরে তার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল। মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক করেন? উত্তর, নানক হাত দিয়ে পাহাড় চূড়া থেকে পতনোন্মুখ পাথর চাঙড়কে থামিয়ে দিয়েছেন। এই আজগবি ব্যাপারটা নিয়ে তর্ক হতো।
গল্পটা মনে পড়লেই হাসি পেত, হাসি পাওয়ার কারণ কি? উত্তর, কর্তার সিংহে দুগ্গালের লেখা অলৌকিক গল্পের নানকের হাত দিয়ে পাথর থামানোর গল্পে যুক্তি ও বাস্তবতার অভাব থাকায় লেখকের হাসি পেত। তারপর ভাষা বিষয়ে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা সমাধান করব। প্রথম প্রশ্ন, দুটি স্বাধীন ও দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। আম আমাদের প্রিয় ফল, এখানে আম হলো মুক্তরূপিম। তারপরে রয়েছে এই ছেলেটি ভারী মিষ্টি এবং ওই ছেলেটা বকাটে। এই দুটি বাক্যে টি ও টা হলো বদ্ধরূপিম, কারণ এই টি বা টা এই শব্দটি ছেলে শব্দের উপর নির্ভরশীল। তারপরে রয়েছে যুক্তধ্বনি বলতে কী বোঝো? উত্তর, একই দল অন্তর্ভুক্ত থাকলে সেই যুগ্মধ্বনিকে বলা হয় যুক্তধ্বনি। যেমন প্রাণ এর প্র ও ট্যাক্সের কয়স, এইগুলো কিন্তু যুক্তধ্বনি। সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? উত্তর, বাংলা ভাষায় কখনো কখনো মূল শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দটির অর্থগত কোনো পরিবর্তন ঘটে না। এই প্রক্রিয়াকে বলা হয় ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ। তারপর রয়েছে ধ্বনি ও বর্ণের পার্থক্য কি? উত্তর, ধ্বনি কথ্য ভাষার একক বলে তা শ্রুতিগ্রাহ্য, আর বর্ণ লেখ্য ভাষার একক বলে তা দৃষ্টিগ্রাহ্য। খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব স্বরধ্বনিকে কোনোভাবেই ভাগ করা যায় না সেই সব অবিভাজ্য স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। বাংলাতে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, যেমন অ, আ, হস্যই, হস্যু, এগুলো কিন্তু মৌলিক স্বরধ্বনির উদাহরণ। প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও। যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি নামশব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলে প্রত্যয়। উদাহরণ, নাচ যুক্ত অন অর্থাৎ নাচন, বর যুক্ত আই সমান সমান বড়াই। তারপর রয়েছে মুন্ডমাল বা অ্যাক্রোনিস শব্দ কাকে বলে? উদাহরণ দাও। কোনো শব্দগুচ্ছের প্রত্যেক শব্দ থেকে প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে বলে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিস। আইপি, তারপর রয়েছে পিপু ফিসু, পিঠ পুড়ছে ফিরে শুই, এই সমস্তগুলো অ্যাক্রোনিস অর্থাৎ মুন্ডমাল শব্দ। তারপর রয়েছে সঞ্জনী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণে দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। ডিকশনারি শব্দটি কোথায় কবে পাওয়া যায়? ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় 1538 খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের ল্যাটিন ইংরাজি অভিধানে। তারপরের প্রশ্ন রয়েছে ক্র্যানবেরি রূপমূল কি? উত্তর, আপাত অর্থহীন যে পরধ্বনি রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে তাকে বলে ক্র্যানবেরি রূপমূল। যেমন আলোপ বিলাপ শব্দের লাপ অংশটি কিন্তু ক্র্যানবেরি রূপমূল। তারপর রয়েছে বিকল্পন কি? বদ্ধ ও মুক্ত রূপের সমন্বয়ে পদ গঠনের সময় মুক্ত রূপের সঙ্গে বদ্ধ রূপের ব্যতিক্রমী রূপটা যুক্ত হলে তাকে বলে বিকল্পয়ন। যেমন গো থেকে ওয়েন্ট। তারপরের প্রশ্ন রয়েছে ল্যাট ও ল্যাস কি? উত্তর, নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েশন ডিভাইস, যার মাধ্যমে মানুষের ভাষা বলার সহজত ক্ষমতাকে উৎসে দেওয়াই এর কাজ। সংক্ষেপে একে বলা হয় ল্যাড। তারপরে মানুষের মাথায় যে ভাষা শেখার প্রক্রিয়া ঘটে সেটাকে আবার বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েশন সিস্টেম, যাকে
সংক্ষেপে বলা হয় ল্যাস। কোড বদল বা সংকেত বদল কি? কোনো ব্যক্তি পরিস্থিতি তথা উপলক্ষ অনুযায়ী তার কোড এর পরিবর্তন করে, তাকে বলা হয় কোড বদল। পরের প্রশ্ন, বাক্যতত্ত্ব বা সেন্ট্যাক্স বলতে কী বোঝো? উত্তর, বাক্যে অবস্থিত শব্দগুলির বিন্যাস এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় বাক্যতত্ত্ব। এরপরে তোমাদের বিগত বছর অর্থাৎ 2020 এবং 2022 সালের প্রশ্নপত্রের সমাধান কিন্তু করে দেওয়া হবে। 2020 সালে আগত প্রশ্নোত্তরগুলি সমাধান করব আমরা। প্রথম প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল। উত্তর, বিংশ শতাব্দীর গোড়ার দিকে। দ্বিতীয় প্রশ্ন, রূপমূল পরিবারের রূপের বিকল্পকে বলা হয় সহরূপ। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তিনি হলেন মিহির সেন। তুমি নির্মল করো মঙ্গল করো গানটির রচয়িতা রজনীকান্ত সেন। বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবির নাম পথে হলো দেরি। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে? শূন্য উদ্যান। এ হর্স মাই কিংডম ফর এ হর্স উদ্ধৃতি সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে? উত্তর, রিচার্ড দি থার্ড। লাভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল? উত্তর, হারমোনিয়াম। হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? বাইরে। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছিল সুজা। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপানের। অদৃষ্ট তো মানেন আপনি সংলাপের বক্তা কে ছিল? কালীনাথ সেন। এ জগৎ স্বপ্ন নয়। দেহ চায়, দেহ কি চায়? সবুজ বাগান। গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়, কে এঁকে দেয়? উত্তর, অলসূর্য। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলিমিলি করছে বন ও আকাশ। ভারতবর্ষে গল্পে জোহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব। বাবুরা খায়, বাবুরা কি খায়? নানাবিধ চাল। একসময় দাগি ডাকাত ছিল, কে? নিবারণ বাগদি। বাসিনী বাগ্যতা করি তোর, কে? উৎসব। মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। অনধিক 20টি শব্দে উত্তর দিতে বলেছে। কি জন্য হুতাশে সেদিন কতটা কাঠ কেটেছিল উৎসব? উত্তর, মহেশ্বাদা দেবীর ভাত গল্পে উৎসব। বাসিনীর মনিব বাড়িতে ভাতের হুতাশে 2.5 মণ কাঠ কেটেছিল। আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কিভাবে কবি কৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন? উত্তর, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দু চোখ ভরে সবুজ দেখে এবং দেহমনে সবুজের ঘ্রাণ নিয়ে নিজের উজ্জীবনী শক্তি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন। ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে? ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির মনে হবে লেখালেখি করা, গান গাওয়া, ছবি আঁকা এসব বৃথা। নানা রঙের দিন নাটকের চরিত্রলিপি বয়সসহ উল্লেখ করো। নানা রঙের দিন নাটকের চরিত্রলিপি এরকম: রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা, বয়স 68। কালীনাথ সেন প্রমোটার, বয়স 60। সে লড়াই সত্যকারের, তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়। শুধু ভঙ্গির মাধ্যমে লড়াইতে কিভাবে একজন মারা যাবে? কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচাকে কাল্পনিকভাবে মারা যাবে বা গিয়েছিল। শৈলীবিজ্ঞান কাকে বলে? উত্তর, ভাষাবিজ্ঞানের যে শাখা কোনো সাহিত্যিকের লিখনশৈলী বিশ্লেষণ করে তাকে শৈলীবিজ্ঞান বলা হয়।
থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। থিসরাস হলো এমন এক ধরনের অভিধান যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে সাজানো থাকে। প্রয়োগতত্ত্ব কাকে বলে? সংক্ষিপ্ত উদাহরণ দাও। শব্দার্থের নিরূপণের যে তত্ত্ব অনুযায়ী শব্দের অর্থ অনুষঙ্গের উপর নির্ভরশীল থাকে তাকে প্রয়োগতত্ত্ব বলে। যেমন মা জিজ্ঞেস করলেন, ভিজেছ নাকি? বাবা বললেন, সাহেবের গাড়িটা আমাদের পর্যন্ত এসেছিল। আপাতভাবে দুজনের কথাবার্তা অপ্রাসঙ্গিক মনে হলেও প্রয়োগতত্ত্ব অনুযায়ী বাক্যগুলো বিশ্লেষণ করা সম্ভব। মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়। কী টের পাওয়া যায়? মৃত্যুঞ্জয়ের চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না, কারণ তার অভিজ্ঞতা আছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন। জেগে উঠলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কূলে অর্থাৎ দৃশ্যমান জগৎ সংসারের শেষ প্রান্তে উপনীত হয়ে জেগে উঠলেন। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচটির পরিচয় দাও। বিভব নাটকের শম্ভু মিত্র যে প্যাঁচটির উল্লেখ করেছেন সেটি হলো কোনো রকম নাট্য উপকরণ ছাড়াই শুধুমাত্র অঙ্গভঙ্গিমার মাধ্যম করে নাটক মঞ্চস্থ করা। মরে যাবে তবু ভুলব না, কে কি ভুলবে না? উত্তর, কথক রজনীকান্ত চট্টোপাধ্যায় সেই বড়লোকের সুন্দরী মেয়েটির আশ্চর্য ভালোবাসার কথা ভুলবেন না। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা পাথর আনতো ও কাদের খ্যাতি হতো? উত্তর, শ্রমিকরা পাথর ঘাড়ে করে আনতো, কিন্তু খ্যাতি হতো রাজাদের। আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কোন বিষয়ে কৌতূহলী হন? উত্তর, এক ভয়ঙ্কর গ্রীষ্মে দুপুরে শিষ্যদের নিয়ে গুরু নানক জনমানবহীন হাসান আবদালের জঙ্গলে এসে পৌঁছালেন। তারপরে কি হয়েছিল সেই ঘটনা শোনার জন্য বক্তা কৌতূহলী হন। গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়। তারপরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম কি দেখিলাম? এই প্রশ্নগুলি 2022 সালের প্রশ্ন। সেই প্রশ্নের সমাধান কিন্তু আমরা করব। 1 নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন? আপনার রূপ। মেঘ মোদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ। থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল রোজ্জ্বলমল একটা দিনের। কি উৎসবকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ। এই গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা হলো বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢোলা ভাত। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম। কি শীত! সব আছে, শুধু কি নেই? মানুষ নেই। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন জানানো হলো? উত্তর, ট্রেনকে থামানোর। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখেও কাহারে কোন নাটকের অংশ? এটি রিজিয়া নাটকের অংশ। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন? 3 টাকা। তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি, আমি তো চললাম। কে বলল? শম্ভু।
অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি শ্বেত অভিসারিকা। বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত পত্রিকা হলো দিগদর্শন। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল সেটি হচ্ছে ক্যান্সার। বড় বাড়ির হোমযজ্ঞী করতে এসেছিল তান্ত্রিক। বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি। ডাওর কথাটির অর্থ সবাই আবিষ্কার করল বটতলায় বুড়ির অসার দেহ। গোবর গুহার নাম কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি। এবার এক কথায় একটু 1 নম্বরের বড় প্রশ্ন। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় মহুয়ার দেশের শ্রমিকদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করেছেন কেন? উত্তর, কবির মতে সারা জীবন ধরে দুঃখের তপস্যা করেই সত্যের দারুণ মূল্য লাভ করা যায়, তাই তিনি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। সেটাই সবাইকে অবাক করেছিল। সবাই অবাক হয়েছিল কেন? পৌষের বাদলা দিনে একজন থুত্তুরে বুড়ি কিভাবে কেঁচোবর্তে হেঁটে আসতে পারল, সেটাই সবাইকে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছিল। চন্নুনি রে তুইও খা কোন গল্পের অংশ? চন্নুনির পরিচয় দাও। উদ্ধৃতি অংশটি মহেশ্বেতা দেবীর লেখা ভাত গল্পের অংশ। চন্নুনির হলো উৎসব নাইয়ার মেয়ে। তমঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি। এই নির্দেশ কে কাকে দিয়েছিল বলে বিভাব নাটকে উল্লেখ করা হয়েছে। উড়ে দেশের যাত্রায় রাজা তার দূতকে এই নির্দেশ দিয়েছিল। আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? গুরু নানক এবং মর্দানা প্রচলিত কাহিনী শোনার জন্য কথক কৌতূহলী হয়ে ওঠেন। এমনি এলাম, একেবারে এমনি নয়। কে কোথায় এসেছিলেন? সৌম্যমিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কার বয়স কেন বোঝা যায় না? লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি লাগিয়ে ইয়ারকি মারেন বলে রক্ত বয়সটা ঠিক বোঝা যায় না। তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? উদ্ধৃতি অংশে যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল তাদের কথা বলা হয়েছে। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কাকে কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল বুড়ো কালীনাথ সেনকে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? উত্তর, 1538 সালে প্রকাশিত স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায়। স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন, তার মধ্যে দুটি ভাষার নাম লেখো। স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি হলো গ্রিক ও ল্যাটিন। সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? উচ্চারণ সুবিধার জন্য অনেক সময় কোনো বড় শব্দকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। ভাষাবিজ্ঞানের আলোচনায় একে সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস বলা হয়। যেমন মাইক্রোফোন, সেটাকে ছোট করলে হয় মাইক। শ্বাসাঘাত কাকে বলে? উত্তর, একাধিক দলযুক্ত কোনো শব্দের যে কোনো একটি দলকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয়। ভাষাবিজ্ঞানের আলোচনায় একেই শ্বাসাঘাত বলা হয়। সমাজ ভাষাবিজ্ঞানের সংজ্ঞা দাও। ভাষাবিজ্ঞানের যে শাখাটি সমাজ এবং ভাষার মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তাকে সমাজ ভাষাবিজ্ঞান বলে। ওই 5 ভাগে ভাত হয়। 5 ভাগ ভাত বলতে কি বোঝানো হয়েছে? 5 ভাগ ভাত হলো কনকপানি,
পদ্মজালি, ঝিঙে শাল, রামশাল এবং মোটা সাপটা। একজন ঠান্ডা মাথায় বলল, কি বলেছিল? একজন ঠান্ডা মাথায় বলেছিল যে বুড়ি কোথায় থাকে সে কথায় তারা জিজ্ঞেস করেছে। প্রত্যয় কাকে বলে? যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে তাদেরকে প্রত্যয় বলে। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? ভাষার যে সকল ধ্বনি উপাদান একাধিক ধ্বনিখণ্ড জুড়ে অবস্থান করে এবং সেই জন্য এগুলোকে আলাদা আলাদা করে বিভাজন করা যায় না, তাদেরকে অবিভাজ্য ধ্বনি বলে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতাতে লিখে নিয়েছো। এই প্রশ্নগুলো আশা করি রিভিশন দিলে এর মধ্য থেকেই কিন্তু তোমাদের শর্ট অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন উত্তর কিন্তু কমন পেয়ে যাবে। তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।